প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে বিখ্যাত এক মানুষ, যিনি খামার জগতের স্বপ্ন দেখেছিলেন, খামার গড়ে তুলেছিলেন। আজকে সেই জাকের ডেইরি ফার্ম। আমরা এই জাকের ডেইরি ফার্মের শুরুর গল্প এবং পেছনের গল্পটা জানবো, যে কিভাবে শুরু করলেন, কেন এই সেক্টরে আসলেন এবং এখন পর্যন্ত কি অবস্থায় আছেন। চলুন আমরা কথা বলি সেই ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানি। আমরা যতটুকু জানি যে জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের বিখ্যাত ডেইরি ফার্ম, এবং এই জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে রয়েছে। আমরা কথা বলি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে যদি দেশবাসীর উদ্দেশ্যে ছোট করে কিছু বলেন। আসলে দেখেন, পাকিস্তান আমলে অনেক দূরের কথা, অনেক লম্বা কথা, শর্টকাটে বলি। আমরা এক সময় ছিলাম, এই বাংলাদেশ ছিল একটি, মনে করেছ যে অন্যের হাতে আমরা পরিচালনা হতাম। আর এই বাংলাদেশ নামক দেশটা নিয়ে ছিনিমিনি পাকিস্তান আমলে খেলেছিল। বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন ছিল যে আমরা অন্তপক্ষ পাকিস্তানের হাত থেকে মুক্তি পাবো কবে। এই নিয়ে মানুষের ভিতরে একটা আল্পনা, কল্পনা, জল্পনা উদয় হয়। এমনি কালে মনে করছ যে দেশটা আমাদের অন্তপক্ষ আমাদের আয়ত্তে আমরা চলতে চাই। এই নিয়ে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশে মনে করছ 95% মানুষ ঝাঁপিয়ে পড়লো যে বাংলাদেশটা স্বাধীন করতে হবে, আমরা স্বাধীন চাই। আর 5% লোক থেকে গেল মনে করছ যে পাকিস্তানের পক্ষে, মুসলিম লীগের পক্ষে। এই যে মনে করছ এই 5% লোক থেকে শক্তিশালী ছিল, ওদের অর্থ ছিল ভালো, অর্থ ওদের আসিল বিদায় ওরা একটু আগে বাড়তে পারছে। তবুও ওরা এই 5% লোক আমাদের সাথে কুলায় উঠতে পারেনি। তখন সর্বপ্রকারের মানুষই চেষ্টা করলো যে কিভাবে কি করা যায়, তাহলে বাঙালির মাধ্যমে একজন নেতৃত্ব দেওয়া লাগে। নেতৃত্বটা কে দিবে? তখন শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠ ছিল, খুব জিদ্দি লোক ছিল। তখন সে মনে করেন এই মনে করেন আমরা স্বাধীন চাই। আসলে স্বাধীনটা সে কিন্তু প্রাথমিক ছিল যে আমরা বাংলাদেশ নেতৃত্ব দেব, আমাদের দেশ আমরা নেতৃত্ব দেব। শেখ মুজিবুর রহমান প্রাথমিক অবস্থায় কিন্তু দেশ স্বাধীন চান না, সে নেতৃত্ব চেয়েছিল। তারপরে মনে করছো যখন এটা অনেকভাবে গ্রোথ হয়ে গেল, তখন আমরা ঝাঁপিয়ে পড়লাম আমাদের দেশ আমরা স্বাধীন করতে চাই। এটা অনেক ইতিহাস, অনেক লম্বা কথা, এত কথা বলা যাবে না। এই নিয়ে মনে করো আমরা হাঁটি হাঁটি করে আমরা মনে ঝাঁপিয়ে পড়লাম। আমরা মনে আওয়ামী লীগ নামক দল গঠন হইল। তখন মনে করছো নির্বাচন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তো বাংলাদেশ যখন সবাই বলে যে রাজাকার, অমুক, রাষ্ট্রদ্রোহী, আওয়ামী লীগ বিরোধী,
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, না, এটি না। 95% মানুষই তখন আওয়ামী লীগ করত, যেটা বাস্তবতা কথা। যাই হোক, আমরা যুদ্ধ করলাম, কথা সরকারি বলি, দেশ স্বাধীন করলাম, আমরা স্বাধীন হইলাম, কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আমরা কি আদৌ স্বাধীন হইতে পারছি? আদৌ আদৌ কি বাংলাদেশ স্বাধীন? না। দেশ স্বাধীন হলো ঠিক, আমাদের যত মূল্যবান জিনিসগুলা, যত মূল্যবান জিনিস ছিল, মালামাল ছিল, সব মনে করো যশোর বেনাফুল দিয়া সব চলে গেল ভারতে, সব নিয়ে গেল। আমরা শুধু তাকিয়ে রইলাম, দেশটা আমাদের জিরো থেকে দাঁড়াইতেছে, জিরো হয়ে যাচ্ছে। তারপরও মনে করছ একদিন একদিকে ক্লান্ত, প্রতিবাদ করা হয়নি, আর প্রতিবাদ করলো হয়তো আমরা নাও পারতাম। একদিন দিয়ে স্বাধীন হইল, আর ভারতে আমরা জিম্মি হয়ে গেল। এখন মনে করছ সহ্য করার মতো না। দেশটা মনে করছ এখন দেশ পরিচালনা করতেছে কে? ভারত। আপনি বিজেপির মধ্যে দেখবেন, বর্ডার গাড়ি গিয়ে দেখেন, বর্ডার গাড়ি গিয়ে মনে করছ ভারতের মনে করছ অধিপত্যই চলছে। এটা দর্শক বা জনগণ মনে হয় জানে। আমরা ইতিহাসটা অনেকেই জানি বা জানি, কিন্তু মূল বিষয়টা হলো আজকে জাকের ডেইরি ফার্মের কর্ণধার শুরুটা কিভাবে হয়েছিল এই খামার জগতে? দেখেন, একটু কথা না বললেই নাই। আমার কিভাবে, একটু সত্য বর্ণনা দিই। আমার গাড়িটা মনে করছ নির্বাচনের সময় আমার গাড়িটা গিয়ে আটকা যাইয়ে বর্ডারে নির্বাচন, আমার 5 দিন জায়গায় ডেয়ারি ফার্ম গাড়ি রিমান্ড খাবে। তখন বললো, স্যার আমাকে তো গরু বছর উপাস থাকবে, গরু আমাদের গাড়িটা 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, সে কথা বলি গুলি করো। এটা কইলো কি মন গাছ, এটা আমার ড্রাইভার বললো যে সে হিন্দি ভাষায় বলে, বকা বাজিয়ে দিল, গাড়ি থেকে বস না শুট করে দিল। তখন তো সবাই আশেপাশে জিজ্ঞেস করলো যে সে আমাদের লিডার, সেই কিন্তু সে লিডার। আর যাক, তখন থেকে মনে করাছ আমি স্বাধীনের পর পরই মনে করাছ গরু পালি। প্রথমে একটা বাচ্চা নিয়েছিলাম না, একটা ছোট বাচ্চা, একজন 40,000 টাকা পাইতাম ওই সময়। একটা একটা মরা বাচ্চা নিয়ে এটা নিত্য পালন কইরা ওইখান থেকে শুরু হইলো আমার গরুর দিকে নিশা। দেশ স্বাধীনের পরে? দেশ স্বাধীনের পর 40,000 টাকা একটা বাচ্চা? না না, 40,000 টাকা মনে করো পাইতাম আর কি। ওই বাচ্চার দামের সঙ্গে 200 টাকাও নাই। আচ্ছা, 100 টাকাও নেই। ওইটা নিত্য পালন করে এই নিশা হইলো গরু পালা, মনে করছ ছাগল পালা, মুরগি পালা, পশুমের শুরু। আগে তো পাকিস্তান আমলে পালতাম, আস্তে আস্তে মনে করছ 2টা 4টা 10টা করে পালতাম। যখন আমার ছেলেটা এই মাঝখান আবার বিদেশ ঘুরে আসছে অনেকদিন, বিদেশ তো আইসা মনে করছ দাম্পত্য জীবন শুরু করলাম। তা আমার ছেলে মনে করছ বাংলাদেশের দুধ পাওয়াটা আসলে কঠিন ব্যাপার। তখন মনে করছ নিজের গরু দুধ খাবে আমার সন্তান, তখন আমি 2টা গাভী কিনি, 2টা গাভী কিনি। আমার দুধের খুব চাহিদা, দুধ আমি বাগে পাই না, আমার ছেলের দুধ থাকে না। আস্তে 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 তখন মনে করছ খামারটা আস্তে আস্তে বড় করতে 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 আমি চাকের ডেয়ারি ফার্ম 3টা খামার গড়ে তুলি। কিভাবে গড়ে তুলছিলাম, তখন দেখি ভারত থেকে গরু আনতে হয়, পাউডার দুধ খাইতে হয়, বাংলাদেশের দুধের খুব অভাব, মাংসের খুব অভাব। তখন নিজে করি এবং সারা দেশের মানুষকে উৎসাহিত করি ডেয়ারি সেক্টরটা যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এটা জীবনে বহুত শ্রম দিছি,
আমার হাতে হাজার হাজার না লক্ষ লক্ষ খামার গড়ে উঠছে। তখন আমি খাবারের বিজনেস করতাম, চাউল ডাউলের বিজনেস করতাম আর গরু খাবারের বিজনেস করতাম। এই বিজনেস পাকিস্তানের আমলতি করতাম, গরু খাবারের বিজনেস পাকিস্তানের আমলতি করতাম। মূল বিজনেস ছিল মনে করছো গরুর খাবার, হাঁস মুরগির খাবার। এই ছিল আমার ব্যবসার মূল ধারা। পাশাপাশি আস্তে আস্তে গরু পালা। তারপরে মনে করছে ওই যে জিত, আমার দেশে দুধের দরকার, মাংস দরকার, এই করতে 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 আজকা এই সাদিকা করে তো মনে করছে সারাদিন বসে থাকতো আমার এখানে, শিখতো আমার এখানে এসে। যাকবা এই বাংলাদেশের মানুষ জানে সাদিকা গুলো কিভাবে গড়ে উঠছে, ওইদিকে নাই গেলাম। যে যাই হোক, এখন আমরা সুখের স্বপ্ন, আমার আগেই ই ছিল যে আমি বাংলাদেশ জন্ম নিয়েছি, আমার ছোট্ট একটু জায়গা আমার এই দেশে আছে, এই স্বাধীন মাতৃভূমিতে, এই জায়গাটুকু আমার দখল করতে হবে। ওইভাবেই মনে করছে গড়ে তুলছিলাম জায়গায় ডেয়ারি ফার্ম, ওইভাবেই যাত্রী কিছু দিয়ে আসছিলাম, বুদ্ধি পরামর্শ। তারপরে মনে করছে নিজে খেটে দেশকে ভালো, দেশপ্রেমিক যতটুকু দরকার, ক্ষুদ্র মানুষ, নিরক্ষর মানুষ হিসেবে এবং যতটুকু পারছি ততটুকু দেশের জন্য করে আসছে। একটু ইন্টারাপ্ট করি, আসলে শুরুটা ছিল কত টাকায়, মানে যখন আপনি শুরু করেন আসলে? আমি ওই যে বললাম, গরু পালা তো শুরু হইলো মনে করছে একটা একটা ছোট্ট একটা মরা বাচ্চা দিয়া, কোন রকম দিক দিকে ওখান থেকে নিশা হইলো গরু। এখন গড়তে গড়তে জায়গায় ডেয়ারি ফার্ম বাংলাদেশে বৃহত্তর একটা খামার হিসাবে চিহ্নিত হইল। আমার পাশে দাঁড়ানোর মতন খামার বাংলাদেশে ছিল না এই কয়েকদিন আগে। যাই হোক, বিধাতার খেলা, জানি না, আপনারা সবাই জানে, বাংলাদেশের সবাই জানে আমি অনেক দুঃখের সহিত গরু নিয়ে প্রেস ক্লাবে গেছে, গরু নিয়ে মানববন্ধন আমরা গেছে। এই পার্টটা একটু আরো পরে শুনি, আর একটু জানি যে এই বিগ অ্যাচিভমেন্ট আজকে সে ক্ষুদ্র থেকে শুরু করে আজকে জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাই, এই যে জি। এই মাঝের যে যুদ্ধটা বা এই পর্যন্ত আসাটা, এই নামটা হওয়াটা আসলে কতখানি শ্রম দিতে হয়েছে আপনাকে? দেখেন, আমার একটা ইচ্ছা ছিল যে ভারতে মনে করছে একটা খামারের, বলতে গেলে বহুত দূর, একটা খামারের দুধ ডবল দামে বিক্রি হয় এবং তারা বোতল কইরা যার যার বাসায় পৌঁছায় দেয়। হ্যাঁ, তারা দুধটা, তাদের দুধটা ভালো, অন্যের দুধের থেকে ডবল। তা আমার চিন্তা ভাবনা হলো আমি সবসময় ভালো কি করা যায় সেটা ফলো করতাম। আমার দুধের দাম বেশি কেন, আমি ওই যে ফলো করছি যে ভালো দুধ কিভাবে করা যায়। ছলিট, এবং খালি ছলিটই হলে হবে না, মানসম্পন্ন হইতে হবে। আমি যেমন মনে করছো মিষ্টি বানাই, একদম নিখুঁত মিষ্টি, ফুল ক্রিম। তারপরে মনে করছো আমি যে মিষ্টি তৈরি করি, চেষ্টা করি যত রং কেমিক্যাল, চেষ্টা না ফুললি রং কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া ভালো মানের মিষ্টি কিভাবে তৈরি করা যায়, ভালো মানের বিস্কিট কিভাবে তৈরি করা যায়, শিশুদের খাবার কিভাবে ভালো তৈরি করা যায়, এটা ছিল আমার স্বপ্ন। স্বপ্ন বাস্তবতা হয়েছিল। জায়গায় ডেয়ারি ফার্মের দুধ 120 টাকা কেজি, তবু মানুষ পাচ্ছে না, এখন দিতে পারছি। নিশ্চয় মানুষ দুধটা নিয়ে শান্তি পায়, কারণ গরু পাললেই হবে না, বুঝতে হবে যে গরুটার কি খাওয়াইলে, কি কি খাইলে গরুটার দুধ ভালো হবে, ক্রিম ভালো হবে, ফ্যাট ভালো হবে, সেটা বুঝতে হবে। তা আমার এই 50 বছর অভিজ্ঞতা লাগায়া তখন মনে করছো কাজে লাগাই আমার দুধটা তৈরি হয়,
দুধটা ভালো হয় বিধায় আমার মিষ্টি ভালো হয়। আর দুধ মিষ্টি ভালো হয় বিধায় আমার পণ্যের চাহিদা হয়। এবং মনে করেছে শুধু বাংলাদেশে আনাচে কানাচে নয়, সারা বিশ্বভরই জাগির ডেয়ারি ফার্মের একটা সুনাম ছড়িয়ে আছে, সুগন্ধ সৃষ্টি করে নিচ্ছে। এটার পিছনে বহুত কষ্ট, ভালো করা এটা কঠিন ব্যাপার। এটা আপনার মোবাইলে মনে করছে এত কথা বললে আপনি কুলো পাবেন না। কিন্তু তখন কি মনে হয়েছিল যে এই ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকে এত দূর আসবেন? হ্যাঁ, আমার আশা ছিল যে অথচ ছোটবেলা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছি, আমার একটু জায়গা আছে, সাফল্যের জায়গা আছে, সেটা আমার করতে হবে। যেমন চেষ্টা করেছিল, সাফল্য হয়েছিল। সাফল্যের পেছনের মূল চাবিকাঠিটা কি আসলে? আমার মেধা, আমার শ্রম। আর আমি যখন আল্লাহর কাছ থেকে এই দুনিয়াতে আসি তখন মোট করে এই সেক্টর কিছু নিয়ে আসছিলাম। আর আমার শিক্ষাগুরু খুব হার্ড, আমাদের শিক্ষাগুরু যে বাবা, মানুষকে চিনো, লোক মারা তোমার হালাল করো, তাইলে আল্লাহ রসুলের পাওয়া সহজ। তাই এই লোক হালাল করতে গিয়া আমার মেধা কাজে লাগাইয়া, আমার পরিশ্রমকে পুঁজি কইরা এটা গড়ে নিতে হচ্ছে। আপনার এই বিগ অ্যাচিভমেন্ট বা বিগ অভিজ্ঞতা থেকে আসলে মানে এই পর্যায়ে এসে বাংলাদেশের খামার সেক্টরে একটা ট্রাজেডি মানে করতেছে, এই জায়গাটা থেকে আপনি কি পরামর্শ দেবেন বা আপনার মতামতটা কি আসলে? বাংলাদেশে দেখেন, যদি মানুষ খাটতে পারে, নিয়ে বোঝে, আর গরু কিনলে হবে না, খামার করলে হবে না, টাকা থাকলেই খামার করা যায় না, নিজের শ্রম দিতে হবে, নিজের কিছু জানতে হবে, তাইলে সেক্টর এখনো খারাপ না। যে দেশে মনে করেন 700-800 কেজি মাংস, দুধের কেজি মনে করেন 80 থেকে 100 টাকার উপরে, ছোলের দুধ এখনো দাম আছে, ছোলের জিনিসের কাজের, ভালো কাজের মূল্য আছে। এই সেক্টরের মধ্যে দুধের অভাব রয়ে গেছে, মাংসের অভাব রয়ে গেছে, আমাদের মাছের অভাব রয়ে গেছে, আমাদের মুরগির অভাব রয়ে গেছে, আমাদের শস্যের অভাব রয়ে গেছে। যেহেতু এই সেক্টরটা পরিচালনা হয় খুব দুর্বল ভাবে, এটা হার্ডলি আরো সচিব মহোদয়, লাইফ স্টাইলে যারা মন্ত্রী মহোদয় লাইফ স্টাইলে কাজ করে, তাদের আরো হার্ডলি মাস করতে হবে, আরো ডেভেলপ করতে পারবে। এটা শুধু মনে করেন পরিচালনার অভাব। দেখেন, এই 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 লাইনে সরকার বহুত ব্যয় করে, কিন্তু আসলে কাজে খুব কম আসে। কাজের ক্ষেত্রে মনে করেন ওইভাবে শক্তিশালী বা ফিল্ডে কাজ চলে না। গ্রাম দেশে এখন ডাক্তারের অভাব, গ্রাম দেশে এখন ট্রিটমেন্টের অভাব, গ্রাম দেশে এখন মানুষ মনে করেন যে গরু পালা বোঝেই না। আর যাদেরকে গ্রাম গ্রাম পল্লীতে যাদেরকে লাইফ স্টকের কর্মী নিয়োগ করছেন, ডাক্তার নিয়োগ করছেন, তারা শুধু বসে বসে বেতনে আসেই থাকেন, কিন্তু খামারিরা কিভাবে উন্নয়ন হবে সেই চেষ্টাটা তাদের নাই। আমাকে যদি বলে কি, অথচ আমি একদম চোখে আঙুল দিয়ে দেখাইতে পারবো যে তৃণমূলে এখন ওই সেমিনার বা খামারিকে বোঝানো, খামারিরা কিভাবে গরু পালবে, রোগ হইলে কি করবে, এটা তৃণমূলে নাই। আমরা 50 বছরে ঢুকে ঢুকে শিখে আসছি, আমাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আমরা মনে করি। এখন মনে করা এই ব্যাপারগুলো কিন্তু সবারই বুঝতে হবে, সবাই জানতে হবে, এবং যারা লাইফ স্টকে কর্মরত নিয়োগ আছেন তাদের বুঝতে হবে, এবং যারা এমপি আসেন, যারা মনে করছ এই পশু সেক্টর নিয়ে, এই পশু নিয়ে লেখাপড়া করছেন, তাদের মন্ত্রী হয়ে আসতে হবে। আর যারা সচিব আছেন, যারা এই লাইনে লেখাপড়া করছেন, তাদের সচিব এই লাইনে আসতে হবে। তাইলে এই সেক্টরটা আরো উন্নয়ন হবে। আর দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম ছাড়া
এই ডায়েরি সেক্টর এগিয়ে নেওয়া সম্ভব না। যে আমরা যতটুকু জানি যে জাকের ডেয়ারি ফার্ম খুব সফলভাবে মানে সফল হয়েছে। মাঝখানে একটু শুনেছিলাম যে 30 বছরের যে স্বপ্ন বা 50 বছরের যে স্বপ্ন ভেঙে গুড়িয়ে গেছে, আসলে এমনটা কেন মনে হয়েছিল বা কি কারণটা কি, যদি সংক্ষেপে একটু বলেন। দেখেন, যারা যারা আমার এই ক্ষতিটা করছে, আমার যত ক্ষতি করছে তার থেকে অনেক বেশি, অনেক বেশি, লক্ষ গুণ বেশি খরচ হয়েছে, ক্ষতি হয়েছে রাখতে। যেমন না, আমি না 5-6 টন দুধ, 60 টন দুধ হইতো আমার খামারটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম এই মোহাম্মদপুর বেরিয়ে। কতগুলো শিশু বেঁচে আছিল, কতগুলো মানুষ কর্মস্থল ছিল। এক রেজানা চৌধুরী বন্যা আমার পাশে, দেখেন, ওই কয়েকদিন শুনলাম ম্যাজিস্ট্রেট বলতেছে যে আমার জানা মতে খাল লিজ হয় না, লিজ হয় না। এই যে মনে করেন গরিব মানুষের, যারা দিনে না ভিক্ষুকের ঘর দুয়ার ভাঙ্গা হইল, গরিব মানুষ, এই যে মনে করেছে অনেক মানুষ, শত শত মানুষ ব্যাঙ্গা চুরমার করে, কিছুদিন আগে ব্যাঙ্গা চুরমার করে দিল সাদেক এগ্রোর উচিলায়। তারপর সব বাংলো। ম্যাজিস্ট্রেট বললো যে খাল লিজ হয় না। রেজানা চৌধুরী বন্যার হের প্রতিষ্ঠান দিয়ে বাংলো না, নাট্য মঞ্চ দিয়ে বাংলো না, তার এখানে গিয়ে নাচে কারা? এই দেশের সাংবাদিক ভাইগো বলতে চাই, দেখেন তার এখানে নাচে ওই যে ছাগল কেলাঙ্কি, ওই যে ছাগলে দৌড়াইছে, এরকম মানুষের মেয়ের এই বেশি, এরকম মানুষের ছেলের এই বেশি রেজানা চৌধুরীর নাচ। আরে ভাই, এই গরিব মানুষের বাসা বাড়ি ভাঙ্গা ওদের একটু আশ্রয় না দিয়া রেজানা চৌধুরী বন্যার জন্য আজকে আশেপাশে খালি করতেছেন। এই দেখেন, এই জায়গায় খাল লিজ নিছে, আবার আমার জায়গা যেটা ভাঙছে, আমার ক্রয় করা সম্পত্তি, রেজিস্ট্রি করা সম্পত্তি, ট্যাক্স খাজনা, ব্যাট, হোল্ডিং ট্যাক্স দেওয়া পর্যন্ত সম্পত্তি, সেই সম্পত্তি ভাঙ্গা চুরমার করে আমার জায়গা সে কাগজপত্র জমা দিছে লিজ নেওয়ার জন্য। হায় রে সোনার বাংলাদেশ, হায় রে বাংলাদেশের আইন, বাংলাদেশের বিবেক, যারা রাষ্ট্র প্রচার করেন। ভেঙে দিচ্ছেন, চুরে দিচ্ছেন আমাকে। আমি জানা ভিজা পাখির মতো বেঁচে আছি, জানা ভিজা পাখির মতো ছট পড়াচ্ছি, বেঁচে আছে, বেঁচে থাকবো ইনশাল্লাহ। তবে এই ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতে চাই, এদেশ আইনকে বলতে চাই, খাল যদি লিজ না হয়, রেজানা চৌধুরী বন্যা কিভাবে, কোন ক্ষমতার বলে এই খাল লিজ নেয়? আর দেখেন, হাজার হাজার মানুষ বলছে যে আমাদের ব্যাঙ্গা চূড়া চুরমার করে দিল, আর রেজানা চৌধুরী বন্যার নাট্যশালা বহাল রইল। এটা আমার কথা না, সবার কথা, মোহাম্মদপুরের হাজার মানুষের কথা। আজকে মনে করেন এক নাট্যশালার জন্য জায়গায় ডেয়ারি ফার্ম চুরমার, এই নাট্যশালার জন্য বহুত কিছু হয়ে গেল মোহাম্মদপুরে, আরো কিছু হবে। তবে দেখেন, এই নাচের কত দাম, আর দেশ গড়ার কারিগরদের রাষ্ট্রকে কিছু যারা দিবে, রাষ্ট্রকে যারা গড়বে, তাদের কোনো দাম নেই। হায়রে সোনার বাংলার দেশ, কবে আমাদের মনে করা খেটে খাওয়া মানুষের মূল্যায়ন হবে, 3 নম্বর কৃষকের মূল্য হবে, সেই অপেক্ষায় জানি না বেঁচে থাকতে দেখবো কিনা। আমরা দেশটা মনে করা দেশটা ভালোবাসি, এই দেশটাকে গড়ে তুলতে চাই, যাত্রী কিছু দিতে চাই। আমি আবারও বলবো, হে রাষ্ট্রের বিবেক, হে রাষ্ট্রের পরিচালকরা, রেজানা চৌধুরী যদি খালের মধ্যে বসবাস করতে পারে, নাট্যশালা বানাইতে পারে, আর খেটে খাওয়া ভিক্ষুকরা, খেটে খাওয়া মানুষরা বাঁচতে পারবে না? জাগের ডেয়ারি ফার্ম চুরমার করে দিয়েছেন, এটা আমার থেকে বেশি ক্ষতি রাষ্ট্রের হয়েছে, আপনাদের হয়েছে, এই দেশের মানুষের হয়েছে। তাই বলবো, এই দেশের মেহনতি মানুষের, এই দেশে খেটে খাওয়া মানুষের সবার দোয়া কামনা করি।
এই ডায়েরি সেক্টরে যারা আছেন কাজ করে যান। এই সেক্টরটা মনে করা হচ্ছে আমাদের বিশেষ দরকার। ডায়েরি, পোল্ট্রি, ফিশারি এবং কৃষি নির্ভরশীল বাংলাদেশ, ৮৬ ভাগ কৃষক। এই কৃষকদেরকে আপনারা রাষ্ট্রে যারা পরিচালনা করেন, এই কৃষকদেরকে বাঁচায় রাখেন। এই বাংলাদেশের মেরুদণ্ড হলো কৃষক। এই রাষ্ট্রের মনে করছ, এই রাষ্ট্রকে মনে করছ ডেভেলপ করার, ভালো সবজি, ভালো মাংস, ভালো দুধ, ভালো মাছ, ভালো মাংস, ভালো চাউল, ভালো ডাউল, ভালো শাকসবজি এই কৃষকই দিতে পারে। এই কৃষকগুলোকে বাঁচায় রাখেন, দেশটা ভালো থাকবে, দেশটা সুন্দর চলবে। আর যারাই ঘুষ খাচ্ছেন, যারা ঘুষ বাণিজ্য করছেন, খান, একটু কমায় খান, দেশটা বাঁচায় খান, বাঁচায় খান। একটা মানুষ বেঁচে থাকতে কয় টাকা দরকার রে ভাই? যত দরকার ততটুকু খান, এর বেশি কিছু করে লাভ নাই। ভুগতে হবে, কষ্ট করতে হবে। আপনাদের উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই। বুঝতে পারবেন, জানবেন, নিজের কাছেই দেখবেন যে আপনার আপনাকে নীতি পাল্লা নিবেন, পাপের পাল্লা কদ্দুর বাড়ি, আপনার নেকের পাল্লা কদ্দুর বাড়ি, তুই আপনাকে বুঝতে পারবেন যে আপনি কি এই দুনিয়াতে এসে কি করলাম। কতটুকু আপনার ছেলে মেয়ে সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবেন না। দেন না এক ছাগলের কেলাঙ্গিতে মেয়ে কি বলে, যে মেয়ের জন্য এত বিদেশে বাড়িঘর করে দিল, এই মেয়ের জন্য যা কিছু করে দিল, এই মেয়ে বলে এই বাপ লাগে না। তাইলে বুঝেন ঘুষখোর ভাইয়েরা, বুঝেন যারা ঘুষ খেয়ে এমন দেশটা শেষ করছেন, যারা ঘুষ খেয়ে এমন করছে, এই টাকা মনে করে লুট করছেন, এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের শেষ করছেন, বিদেশি নষ্টগিয়া তৈরি করছেন। আপনি ওখানে বসবাস করতে না, আপনার ছেলেরা, আপনার বউ বিড়ি, আপনার প্রাণ প্রিয় স্ত্রী আপনাকে এইভাবে বয়কট করবো। আপনার আগামী দিনে রেডি থাকুন। এই জন্য আপনারা সতর্ক হন, দেশটা বাঁচান, দেশটা বাঁচান। আমার মতো খেটে খাওয়া মানুষগুলো নিয়ে এগিয়ে যান। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।